সন্দীপ স্যারকে এবার বলবো আপনি বক্তব্য কন্টিনিউ করুন। শুভ সন্ধ্যা সবাইকে। সত্যি কথা বলতে আমি এই হুগলি জেলারই ছেলে। গভর্নমেন্ট, আমরা যখনই চাকরি করি গভর্নর খুশি হন বা অখুশি হন, পাঠিয়ে দিয়েছিলেন, তাই উত্তরবঙ্গে রয়েছি। আমি হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র এবং সত্যি কথা বলতে আমরা যদি সৃষ্টি হই তাহলে স্রষ্টা সকল মাস্টারমশাইরা, তাদের সবাইকে প্রণাম জানাই। এখানে আমার মাস্টারমশাই রয়েছেন সৌব্রতবাবু, তার কাছে আমি ফিজিক্সের অনেক কিছু শিখেছি এবং তার থেকেও বেশি যেটা শিখেছি সেটা জীবনবোধ, মূল্যবোধ এবং মানুষের পাশে দাঁড়ানো। আমরা একটা সময় একটা এনজিও করেছিলাম, আমরা গ্রামে গ্রামে বন্যাত্রাণ করেছি, বিভিন্ন রক্তদান শিবির করেছি, তারপর বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জন্য আমরা সেই কাজ হয়তো চালিয়ে যেতে পারিনি, কিন্তু যেরকম আমি ওনার কর্মোদ্যোগ দেখছি, আর উনি তো সম্প্রতি বোধহয় রিটায়ার করেছেন, 1 বছর হলো, 1 বছর হয়নি তো 60 বছরের রিটায়ারমেন্ট, তাই তো? কিন্তু একটা কথা আছে, লাইফ বিগিনস অ্যাট দ্য এজ অফ 40। কাজেই ওনাকে দেখে আমার মনে হয় ওই 40 বছর বাদ দিলে 20 বছরের একজন তরুণ, কাজেই আমার থেকেও অনেক বেশি উদ্যমী। এবং এখানে যে এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল, তাদেরকে আমি, যারা রয়েছেন এখানকার সিইও রয়েছেন, বিভিন্ন কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে সিঙ্গুর আমাদের হুগলি জেলার একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে একটা এত সুন্দর স্কুল হয়েছে। আগেও এসছি, এত ভালো ক্যাম্পাস, সত্যি কথা বলতে অনন্য এক কথায়। আর হুগলি ব্রাঞ্চ স্কুল, কৃষ্ণভাবিনী হাই নারী শিক্ষা মন্দির এবং অন্যান্য বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আপনাদের প্রাক্তনীরা সত্যিই আমাদের লাইফটাকে যাকে বলে হেল করে তুলেছিল কম্পিটিশান দিয়ে, কিন্তু সেই কম্পিটিশান ছিল হেলদি কম্পিটিশান। এখানে মিস্টার মনীষ আছেন, আপনার জন্য আমরা গর্বিত। আমার অনুজ প্রতিম, আবার কবি সৌম্য রয়েছে, অসাধারণভাবে বিভিন্ন গূঢ় তত্ত্ব বুঝিয়ে দিল। আমি আলোচনা করছিলাম ডক্টর পার্থ ভট্টাচার্যর সঙ্গে, আমার সব থেকে কাছের বন্ধু, ছোটোবেলার থেকে 1 থেকে একসাথে পড়েছি। তো আমি বলছিলাম যে এই যে সেরিবেলাম সচিন তেন্ডুলকারের উন্নত, আমার সঙ্গে সঙ্গে মনে হলো যখন ম্যাকগ্রাথের বলে সচিন বোল্ড হতো তখন কার সেরিবেলামটা বেশি কাজ করতো, আর কিভাবে সেরিবেলাম আর উন্নত করা যায়। আমার মনে হয় ভারতের ক্রিকেট টিম এই যে অস্ট্রেলিয়ায় খেলতে গেছে, ওদের ব্যাটসম্যানদের এই অ্যাডভাইসগুলো ভালোভাবে দেওয়া দরকার। তো যাই হোক, যে উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান, আর পার্থর কথা কি বলবো, এই যে বলেছিল সাউন্ড বডি ইন সাউন্ড মাইন্ড, আর আজকের বিষয় হচ্ছে যোগা, মেডিটেশন অ্যান্ড মিউজিক। উনি ছোটোবেলার থেকে খুব ভালো খেলাধুলো করতেন, পড়াশোনায় তো অনবদ্য ছিলেনই, তার সাথে খেলাধুলোতেও খুব ভালো ছিলেন এবং ফুটবল ভালো খেলতো, মাউন্টেনিয়ারিং করে এবং সোশ্যাল কাজে কোনো সময় পিছপা হয় না। আজকে শিবপুর যে ইউনিভার্সিটি, যে তার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাদের সঙ্গে এক মঞ্চে কথা বলতে পেরে আমি নিজে গর্বিত অনুভব করছি। তার সঙ্গে অঙ্গন রয়েছে আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং খুব ভালো কাজ করছে এনআরএস মেডিকেল কলেজে। আশা করছি তার কাজের মাধ্যমে বহু মানুষ উপকৃত হবে। ডক্টর তন্ময় রয়েছেন, সবাই ভালো কাজ করছেন এবং তাদেরকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড হতে পারে। আর টপার হওয়াটা তো অঙ্গন একটা অভ্যাসে পরিণত করেছিল, কাজেই খুবই ভালো। তারা যখন সামনে থেকে কিছু বলেন সেটা নিঃসন্দেহে তার মান্যতা দিতে হয়। আমিও সত্যি কথা বলতে খুব ভালো খেলাধুলো করতাম, আমি খুব ভালো অ্যাথলিট ছিলাম, কিন্তু মুশকিল হয়েছে আমার সঙ্গে যে বন্ধুরা দৌড়াতো আরও বেটার অ্যাথলিট ছিল দেখে আমি কোনোদিনও কোনো স্পোর্টসে প্রাইজ পাইনি এবং প্রাইজ পাওয়ার কাছাকাছিও যাইনি। কিন্তু আমরা আমাদের সময় কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে মাথা ঘামাতাম এবং অনেক সময় রাশ টানতে হতো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 মাস বাকি, তাও কেন আমরা কুইজ কন্টেস্টে গেছি। আমাদের মাস্টারমশাইরা বাড়ি চলে যেতেন এবং মাদের এবং বাবাদেরকে এই বিষয়গুলো বলতেন, যার ফলে আমরা দ্বিতীয় তৃতীয়বার আরও ম্যাগনিফাইড ওয়েতে বকা খেতাম।
এখন তো বকা মার এগুলো অনেকটা উঠে গেছে। যদিও আমার স্টুডেন্টদের স্কুলে বলি, মানে কলেজে বলি যে গভর্নমেন্ট বা বিভিন্ন বডিজ তারা স্কুল থেকে শাসনটা বা মারটা তুলে দিয়েছে, কলেজের ক্ষেত্রে কিন্তু কিছু বলেনি। তো যাই হোক, এখানে যারা স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের কি সবারই উদ্দেশ্য ডাক্তার হওয়া? কতজন শিক্ষক হতে চাও? হাত তোলো তো। শিক্ষক কিন্তু বিভিন্ন ফিল্ডে হওয়া যায়। এ কি কোনো হাত উঠছে না? তাহলে ভবিষ্যতে কাদেরকে আমরা স্মরণ করব? কারা ইঞ্জিনিয়ার হতে চাও? বাহ, খুব ভালো। ডাক্তার হতে কারা চাও? বাবা, হুগলি জেলায় তো এত ডাক্তার নেই, এখানে ডাক্তারের থেকে পেশেন্টের সংখ্যা কম। আর আইএএস আইপিএস কারা হতে চাও? হতে চাও? বা খুব ভালো। আর শেষে বলছি, রাজনৈতিক নেতা কতজন হতে চাও? এ কি হাসির কিছু নেই? তারাই দেশ চালাচ্ছে এবং সত্যি কথা বলতে তাদের উপর অনেক কিছু নির্ভর করছে, এটা খুব জরুরি। সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের বৃত্তটা সম্পূর্ণ হবে। যাক, যারা রাজনৈতিক নেতা বা আইএএস আইপিএস অফিসার হতে চাও, ভবিষ্যতে আমাদের একটু দেখো যাতে কোনো অসুবিধে না হয়। সবাইকে শুভেচ্ছা। গার্জিয়ান যারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকা, তাদেরকে প্রণাম। কারণ আপনাদের ছেলেমেয়েরা যে জীবনের যে পর্যায় দিয়ে যাচ্ছে, সেটা কতটা দুশ্চিন্তার, কতটা এই সময় আমাদের অ্যাংজাইটি থাকে, সেটা আমরা সবাই জানি। এবং তার জন্যই বোধহয় যোগা, মেডিটেশন এবং সঙ্গীতের দরকার। হ্যাঁ, এটাও দেখতে হবে যে গান শুনতে শুনতে অঙ্ক বা বায়োলজি পড়ার সময় গান শোনাটাই একমাত্র উদ্দেশ্য কি না, আর সেই সময় তোমাদের জিজ্ঞেস করলে বলবে আমরা মিউজিক থেরাপি করছি, এটা হলেও চলবে না। এবার মিউজিক, জানো তো, একটা লেকচার গত বছর আমি রবীন্দ্র ভবনে চুঁচুড়াতে দিয়েছিলাম। একটা খুব ভালো সেমিনার হয়েছিল যে মিউজিক থেরাপি আমাদের মেডিসিনের বিভিন্ন ক্ষেত্রে। তো আমি বলেছিলাম যে আমি যেহেতু গাইনোকোলজিস্ট, সেই জন্য গর্ভস্থ শিশু এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সঙ্গীতের কী এফেক্ট, তো সেটা আমি বলার অনেক আগেই ব্যাসদেব বলে গেছিলেন। অভিমন্যু তো সঙ্গীত না শুনলেও চক্রব্যূহে ঢোকার ব্যাপারটা শুনেছিল, কারণ বাচ্চা কিন্তু মায়ের শব্দ বুঝতে পারে, তার গলার স্বর চিনতে পারে, এবং একটা 60 ডেসিবেলের নিচে, 40 থেকে 60 ডেসিবেলের শব্দ তারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে। সেখানে যদি লাইট ক্লাসিক্যাল মিউজিক শোনানো যায়, যেটা হচ্ছে মেলোডিয়াস, সেটা কিন্তু তার মধ্যে পজিটিভ এফেক্ট ফেলে। ডিজে চালালে হবে না, লাইট ক্লাসিক্যাল মিউজিক। এবং ভগবতী প্রসাদ মুখোপাধ্যায়, তাকে প্রণাম জানাই, তিনি জাজ হিসেবে এই আইনটা করে গেছিলেন, কত ডেসিবেলের উপরে শব্দ করা যাবে না। হয়তো সেইটা বুঝতে পেরেই এটা জানা গেছে, বা ফিটাস 60 ডেসিবেলের থেকে বেশি শব্দ শুনতে ইন্টারেস্টেড নয়। কাজেই সঙ্গীতের তো একটা পজিটিভ এফেক্ট আমাদের রয়েছে। আমাদের মধ্যে যে উদ্বেগনতা বা উদ্বেগ, সেটাকে অনেকটা অপনোদিত করে, আমাদের মনোসংযোগ বাড়ায়, আমরা একটা রিদমিক ওয়েতে পড়াশোনা করতে পারি। কাজেই সেইখানে যদি কোনো শব্দ ঢোকে, শব্দের অনুপ্রবেশ ঘটে, যেটা মানে যুক্ত শব্দ, মানে লিরিক্স দিয়ে যে মিউজিক, যে গান আমরা শুনি, তার থেকে যদি একটা শুধু মিউজিক বাজে, সেটা অনেক বেশি আমাদের কনসেন্ট্রেশন লেভেল হয়তো বাড়াতে পারে। এগুলো নিয়ে গবেষণা চলছে, আমি এগুলোর এক্সপার্ট নই। যোগা নিঃসন্দেহে আমাদের বহু প্রাচীন কাল থেকে ভারতবর্ষ দুনিয়াকে শিখিয়েছে যোগার গুরুত্ব, ধ্যানের গুরুত্ব, মেডিটেশনের গুরুত্ব। তো যোগা শুধুমাত্র, আমি একটা কথা বলি, যোগা খালি ওয়েট বিয়োগা করে না, ওজন কমাতে শুধু সাহায্য করে না, যোগা আমাদের মানসিক স্থিরতা বাড়ায়, আমাদের অনেক রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে, আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে রাখে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে। তো আমার খুব একটা যোগা করা হয়নি। একবার একটা যোগা সেন্টার আমাকে চিফ গেস্ট করেছিল, আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কেন চিফ গেস্ট করলেন, আমাকে দেখিয়ে কি বাকিদের বলবেন যে যোগা না করলে এরকম হয়? তো তখন যাই হোক, সেটা হয়তো ওরা সেইভাবে পাবলিসিটি করেছিল।
কাজে যোগা মেডিটেশন দরকার, 3টে ডি দরকার, ডিভোশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন, 4টে ডি। এবং শিক্ষকরা যেভাবে গাইড করছেন, আমার সকল শিক্ষকদেরকে আমি প্রণাম জানাই। প্রাইমারি স্কুল থেকে যারা আমাকে এমডি পর্যন্ত হতে সাহায্য করেছেন প্রত্যেককে, আমি প্রত্যেকের নাম আলাদা করে বলতে পারবো, সময়ের স্বল্পতায় বলছি না। শুধু আমার সিস্টার নিবেদিতা নার্সারি অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল বা হুগলি কলেজিয়েট স্কুল বা এনআরএস মেডিকেল কলেজ বা পিজিআই চণ্ডীগড়ের নয়, যাদের কাছে আমি পড়েছি, যেমন স্যার দেশবন্ধু স্কুলে তখন ছিলেন, পরে জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ থেকে রিটায়ার করেছেন, ওখানে প্রধান শিক্ষক ছিলেন, অসাধারণ ফিজিক্স পড়াতেন। এবং কত সংক্ষেপে, কত সহজবদ্ধভাবে ফিজিক্সকে উপস্থাপিত করা যায়, সত্যি কথা বলতে সেটা আমরা দেখেছি। আমরা অনেকের কাছে কৃতজ্ঞ এরকম। আর উনি মোটিভেট করতেন যে নিশ্চয়ই হবে, অন্যরা যখন পারছে তুমিও পারবে। সত্যি কথা বলতে যারা আমরা যেসব মনীষীদের ছবি দেখতাম প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে বিভিন্ন পত্রপত্রিকায় বেরোতো, আর একটু কম পড়তে বসার কারণে তাদের এই সব বীরগাথার পর আমাদের লাইফটা আমাদের বাবা মা হেল করে দিত বকে বকে। তো তারা যদি পারে আমি কেন পারবো না, এই কথাটা কিন্তু হতো। তারা মঙ্গল গ্রহ থেকে কেউ আসেনি। শুধু নিজের লক্ষ্য স্থির রাখো, মনের আনন্দে পড়াশোনা করো। এবং শুধু পড়াশোনা বলছি না, যে ভালো গান গাও, যে ভালো ছবি আঁকো, যে ভালো খেলাধুলো করো, তারা সেই দিকে এগোনোর চেষ্টা করো। আজ সচিন তেন্ডুলকারকে যদি সারাক্ষণ পড়তে বসানো হতো বা লতা মঙ্গেশকরকে বলা হতো তোমার ইকোনমিক্স নিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু আমরা সচিন বা লতা মঙ্গেশকরকে পেতাম না। কাজে যেদিকে প্রতিভা, যদি মনে করেন আপনার ছেলে বা মেয়ে স্পেশাল ট্যালেন্ট আছে, সেই দিকে চালিত করবেন, সেই দিকে প্যাট্রোনাইজ করবেন, যে কোনো দিকে বিখ্যাত হওয়া যায়। আজকে আপনারা ভেবে দেখুন না, বিভিন্ন স্কুল আছে আপনাদের এখানে। আপনার ব্রাঞ্চ হাই স্কুল, আমাদের গর্বের স্কুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছিলেন, এবং চুঁচুড়া শহরের দুটো গভর্নমেন্ট স্কুলের একটা স্কুল হুগলি কলেজিয়েট, 1812। গর্বের সাথে বলছি আমাদের স্কুল। আমি একটু গর্বটা বাড়ানোর জন্য বলি যে অবিভক্ত ভারতের 5ম পুরনো এবং অবিভক্ত বাংলার 3য় পুরনো স্কুল হুগলি কলেজিয়েট স্কুল, এবং সেরকমই ঐতিহ্যশালী হুগলি ব্রাঞ্চ স্কুল। কিন্তু কোনো ফার্স্ট বয় সেকেন্ড বয়ের নাম দিয়ে কিন্তু বলা হয় না ব্রাঞ্চ স্কুলে তিনি পড়েছিলেন। আমরা জানি না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেজাল্ট কী ছিল, আমরা জানি না সুরজিৎ সেনগুপ্ত অসাধারণ ফুটবলার, আজকে তিনি আমাদের মধ্যে নেই, তো তার রেজাল্ট কী ছিল কেউ মাথা ঘামাই না। যে দুজনের ছবি ওখানে রয়েছে তারা প্রণম্য, স্বাধীনতা উত্তর যুগের সর্বশ্রেষ্ঠ দুজন মনীষা, ডক্টর বিধানচন্দ্র রায় এবং এপিজে আব্দুল কালাম। সত্যি কথা বলতে আমরা যে যুগে রয়েছি, আমি খুব গর্বিত, ওনার বক্তৃতা আমার সামনাসামনি শোনার সৌভাগ্য হয়েছে। তো এনাদের রেজাল্ট নিয়ে, সত্যজিৎ রায়ের রেজাল্ট নিয়ে আমরা কখনো জিজ্ঞেস করেছি? আমি যখন চেম্বারে পেশেন্ট দেখি, আমাকে কেউ এসে জিজ্ঞেস করেনি আপনি ক্লাস 9-এর বায়োলজিতে কত পেয়েছিলেন। ভাগ্যিস করেনি, সে নম্বরটা একটু কমই ছিল। তো এগুলো কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু কি, যেহেতু এখানে নিট ইউজির জন্য একটা কোচিং সেন্টার, কোচিং চলছে, সবাইকে সাহায্য করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে তারা কম্পিট করতে পারে, তার জন্য নিঃসন্দেহে যারা ডাক্তারি পড়তে চাও, যাদের অ্যাকুমেন্ট রয়েছে, তারা ভালোবেসে যদি এই প্রফেশনে আসতে চাও তাহলে এসো। কারণ ডাক্তারি প্রফেশনটা কিন্তু অন্য 10টা প্রফেশনের মতো নয়। এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্স নয়, সায়েন্স আর্টস, এবং সায়েন্স আর্টসের মেলবন্ধন ঠিক হলে কমার্স উইল ফলো। কাজেই 3টে লাইন রয়েছে। কাজেই সেইখানে যদি হৃদয় না থাকে, শুধু মস্তিষ্ক দিয়ে কিছু হবে না। এমপ্যাথি দিয়ে চিকিৎসা করার কথা বলা হয়েছে, ভালো মানুষ হতে হবে। সত্যি কথা বলতে আমি এটা জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কতজন ভালো মানুষ হতে চাও? আশা করি 100% হাত উঠবে। কতজন সুনাগরিক হতে চাও? আমার মনে হয় একটা হাতও নামবে না। এটাই দরকার, এটাই সব থেকে বেশি দরকার। আজকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত, ধর্ম, বর্ণ, জাতি, রাজনৈতিক পরিচয়, ইস্টবেঙ্গল দা মোহনবাগান, সব কিছু দিয়ে আমরা বিভক্ত। মনে রাখবে,
আমাদের প্রত্যেকের কিন্তু 4টে রং, গেরুয়া, সাদা, সবুজ এবং বুকের ভেতরে অশোক চক্র। কাজেই আমার মনে হয় প্রত্যেকে সুনাগরিক হওয়ার চেষ্টা করো। সুনাগরিক মানে কিন্তু একটা মানচিত্রকে ভালোবাসা নয়, সহনাগরিকদের ভালোবাসা, সবাইকে নিয়ে এগোনোর চেষ্টা করা। কম্পিটিশন হবে, তার কোয়ালিটিকে আমি টপকে যাব সেটা নিয়ে, তার কোয়ালিটিটাকে সাপ্রেস করে আমি বড় হব সেটা নয়। হিংসা নয়, একে অপরকে সহযোগিতা করো, একজনও মানে একসাথে আমরা সবাই টুগেদার উই শুড গ্রো। এবং আমার মনে হয় এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিভাবকদের। তারা যদি সত্যি কথা বলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দিতে পারেন, সঠিক পথে, মানবতার পথে চালিত করতে পারেন, তবেই কিন্তু আমরা সুনাগরিক তৈরি করতে পারবো এবং ভালো ডাক্তার তৈরি করতে পারবো, ভালো ছাত্র তৈরি করতে পারবো, ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবো, ভালো শিক্ষক তৈরি করতে পারবো, ভালো রাজনৈতিক নেতাও তৈরি করতে পারবো এবং ভালো চিত্রকর, ভালো ফিল্ম পরিচালক, ভালো অভিনেতা, ভালো গায়ক গায়িকা তৈরি করতে পারবো। যার যেদিকে প্রতিভা সেদিকে যাবে। আর যদি যারা ডাক্তার হবে তাদের একটা কথা বলবো, মনের মধ্যে অসীম ক্ষমা, অসীম ভালোবাসা, মানুষের কষ্টকে ভালোবাসতে শেখা এবং ট্রিট উইথ এমপ্যাথি। বিধানচন্দ্র রায় বলতেন যে ইট ইজ নাইদার হোমিওপ্যাথি নর অ্যালোপ্যাথি, ইট ইজ সিম্প্যাথি হুইচ কিওর্স। কিন্তু সিম্প্যাথির মধ্যেও আবার একটা সেন্স অফ সুপিরিয়রিটি আছে। আমি তার প্রতি করুণা করব যে আমার থেকে অধস্তন, হয়তো আমাদের মনের মধ্যে একটা এই বিষয়টা কাজ করবে। কাজেই বলা হয় ট্রিট উইথ এমপ্যাথি, মানে সমানুভূতি। নিজেকে সেই জায়গাতে রেখে আমাদের দেখতে হবে যে আমি কি আশা করতাম তখন। এমপ্যাথি শব্দটা কোন ভাষা? এ কি তোমরা তো কিছু রেসিপ্রোকেটই করছো না, ঘুমোচ্ছ নাকি? ইংলিশ। কোন দেশ থেকে এসছে এমপ্যাথির কনসেপ্ট জানো? গ্রিক। আচ্ছা, আর কেউ কিছু বলবে? গ্রিস ছাড়া আর কোনো দেশ? হ্যাঁ, গ্রিসের একটা ভূমিকা থাকতে পারে, হয়তো কোনখান থেকে এসছে কেউ জানে না। কিন্তু যখন আলেকজান্ডার পুরুকে জিজ্ঞেস করেছিলেন বন্দি মহারাজা পোরাসকে যে আপনি আমার থেকে কি ব্যবহার আশা করেন, তখন পোরাস উত্তর দিয়েছিলেন একজন রাজা আরেকজন রাজার থেকে যে ব্যবহার আশা করে। সেটা কি ছিল? সেটা এমপ্যাথি ছিল। তো কাজেই আমরা যারা এগিয়ে রয়েছি, যারা চিকিৎসক হয়েছি, যারা শিক্ষক হয়েছি, যারা গবেষক হয়েছি, যারা ক্লাসে একটু এগিয়ে আছে অন্য স্টুডেন্টদের থেকে, কারণ ক্লাসে যখন রেজাল্ট নিয়ে আলোচনা করা হয় তখন ক্লাসের পড়াশোনাটা নিয়ে আলোচনা করা হয়। সেই ক্লাসে কে কেমন আবৃত্তি করে বা গান করে বা খেলে সেটা নিয়ে আলোচনা হয় না, সেটা স্পোর্টসের সময় আবার হয়। তাদের থেকে একটু এগিয়ে রয়েছি, এটা কিন্তু যেন কখনো না ভুলি যে একজন চিকিৎসক হিসেবে আমি এটা আমার ছাত্রদের বলে নিজেও ফলো করার চেষ্টা করি যে জীবনের বেশিরভাগ সময় আমি চিকিৎসক, কিন্তু কিছু সময় আমি পেশেন্ট এবং অনেক সময় আমি পেশেন্টের বাড়ির মানুষ। কাজেই যখন আমি নিজে পেশেন্ট হই বা নিজে পেশেন্টের বাড়ির মানুষ হই, তখন আমি যে ব্যবহারটা ট্রিটিং টিমের কাছে আশা করি সেই ব্যবহারটা ফিরিয়ে দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সব চলতে থাকবে। জীবনের পরীক্ষাটা অনেক বড় পরীক্ষা, লাইফটা কিন্তু ম্যারাথন রেস। সন্তুষ্টির কোনো জায়গা নেই, নিজের কোয়ালিটি বাড়াও। নিজের কোয়ালিটি বাড়িয়ে অন্যে যদি তোমাকে টপকে যেতে পারে সে টপকে যাক, কিন্তু নিজে আজকের থেকে আগামীকাল কয়েক মিলিমিটার হলেও এগো। কারণ চড়ই বেতি এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কাজেই প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়াও, এটা বলো যে আই অ্যাম দ্য বেস্ট, আমার বেস্ট এবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করব। এবং যদি যার যেটা স্বপ্ন, যখনই কেউ বড়রা জিজ্ঞেস করবেন কখনো বলবে না, এটা একটা কথা আছে যে আমি ডাক্তার হওয়ার চেষ্টা করব, দেখি যদি হই। চেষ্টা শব্দটা, চেষ্টা তো করতেই হবে, কিন্তু চেষ্টা করব বলার মধ্যে একটা নেগেটিভিটি আছে। চেষ্টা করলে তো হতেও পারে, নাও হতে পারে। আজ থেকে বলবে আমি এটা হব, উইল পাওয়ার তোমাকে এগিয়ে নিয়ে যাবে।
রবার্ট ব্রুসের মাকড়সা 7 বার চেষ্টা করেছিল, মাকড়সার জাল বুনেছিল। রবার্ট ব্রুস কতগুলো যুদ্ধ হেরে তারপর জিতেছিলেন। কাজেই নিঃসন্দেহে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, কিন্তু এটাও আমি আমার স্টুডেন্টদের বলি, সারা জীবন ধরে শুধু পিলারই যাতে তৈরি করতে না হয় সেটাও দেখতে হবে। কাজেই পরিশ্রম করতে হবে, কঠোর অধ্যাবসায় এবং সময় টাইম ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এতক্ষণ শীতকাল, কাজেই আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, তোমাদের সুস্থ শরীরে বাড়ি যাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ এখন যদি সর্দি কাশি হয় 5-6 দিন নিশ্চিন্তে পড়াশোনা নষ্ট হবে। অথবা ক্রিসমাসে বা নিউ ইয়ারে যারা আনন্দ করবে, একটা ফেস্টিভ সিজন, আমি চাই না দীর্ঘ বক্তৃতা দিয়ে তাদের সময়টা নষ্ট করতে। কিন্তু তোমরা নিজেদের লক্ষ্য স্থির করো, শিক্ষকরা যেভাবে বলছেন সেই গাইডেন্স ফলো করো, নিজের বেস্ট এফোর্টটা দাও, যেন এটুকু বলতে পারো যে আমি আমার সর্বস্ব চেষ্টা করেছিলাম। দিনের শেষে আজ থেকে 10 বছর বাদে যেন মনে না হয় যে আমি চেষ্টা করলে পারতাম, কিন্তু আমি কর্তব্যে গাফিলতি দিয়েছি, তাই জন্য পারিনি। যে যে ফিল্ডে যাবে তোমাদের সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, এবং যে যে ফিল্ডে যাবে সে ফিল্ডে তোমরা আমাদেরকে গর্বিত করবে। কাজেই আগাম অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অভিভাবকদের প্রণাম এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে নমস্কার, ধন্যবাদ।